হ্যালো স্টুডেন্ট। তো অনেকদিন তোমাদের আমিও দেখছি যে তোমরা খুব আগের থেকে অ্যাক্টিভিটি তোমাদের কমে গেছে। আর আমরা তো কিছুদিন আগে আমাদের ক্লাস 10-এর ফুল সিলেবাসটা কমপ্লিট করেছি, ভিডিওর মাধ্যমে কমপ্লিট করেছি। তোমরা পড়ে কতটা কমপ্লিট করেছো সেটা তো আমি বুঝতে পারছি না। তো আমি চাইবো তোমরা সমস্ত ভিডিও ঠিকঠাকভাবে দেখো এবং ভালোভাবে তোমরা সেটাকে কমপ্লিট করো। তো আজকে ক্লাস 9 স্টার্ট করবো। তো তার ফার্স্ট চ্যাপ্টারটা এর অলরেডি একটা ভিডিও তোমাদেরকে আমি স্যার দিয়ে দিয়েছে, তোমরা দেখেছো। তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা স্টার্ট করব। খুব ইজি চ্যাপ্টার, যেটা সম্পর্কে কিছু কিছু টপিক, কিছু কিছু জায়গা আমরা ক্লাস 10-এর কিছু কিছু জায়গায় পড়েছি। তো এটা খুবই একটা ইজি, সহজ, এখান থেকে বেসিক কয়েকটা কোয়েশ্চেনই আসে। তো তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে যে ঠিক কি কি কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, ঠিক আছে? তো চলো আজকে স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি, জীবন ও তার বৈচিত্র্য। মানে আমাদের আশেপাশের পরিবেশের ঠিক কিরকম কি মানে বৈচিত্র্যময় যে ব্যাপার, সে চারিদিকে কি হচ্ছে, কোন প্রাণী কিরকম, সেই সবকিছু নিয়ে আমাদের বিজ্ঞানীদের যে ধারণা, সেইগুলোটা নিয়েই আজকে আমরা পড়বো। তো চলো দেখা যাক যে চ্যাপ্টারে কি বলেছে। ফার্স্টেই দেখো যে জীবন কাকে বলে, জীবন কি, হোয়াট ইজ লাইফ। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন, এই শব্দগুলো নিয়ে তোমরা পড়েছো। বৃদ্ধি কাকে বলে, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন, এই সবকটা শব্দ আমরা ক্লাস 10-এ পড়েছি, রাইট? তো ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। মানে এমন একটা প্রাণ, জীবন, যেখানে এই বৈশিষ্ট্যগুলো কি হয়, প্রকাশ পায়, সেটাই হচ্ছে আমাদের জীবন, ঠিক আছে? তো এবার হচ্ছে যে এখানটাতে দেখো কিছু কিছু পয়েন্ট আছে, যেমন হচ্ছে প্রজননের সক্ষম, প্রজনন কাকে বলে, নেক্সট বিপাক, উদ্দীপনায় সারা, প্রোটোপ্লাজমীয় সংগঠন, তারপর আছে বৃদ্ধি, চলন ও গমন, জীবনচক্র। এগুলো আমি তোমাদেরকে ডিটেইলে বলবো না, বিকজ এইগুলো সম্পর্কে তোমরা সবাই জানো। চলন ও গমন সম্পর্কে খুব ভালোভাবে জানো তোমরা। চলন কাকে বলে, গমন কাকে বলে, জীবনচক্র কি, বৃদ্ধি বিকাশের যে তোমার যে চক্রাকার আবর্তন, জীবনচক্র। বৃদ্ধি মানে কি, একটা টাইম পর, একটা বয়সের পর থেকে যে আমরা আস্তে 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 আমাদের বৃদ্ধি হয়, নানা বিকাশ ঘটে, সেই ব্যাপারটা হচ্ছে বৃদ্ধি। তো এইগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বলবো না, যেহেতু এগুলো আমরা আগেও বলেছি। এরপর আমরা দেখব যে জীবনের উৎপত্তি, ঠিক আছে? জীবনের উৎপত্তি কি, এখানে আমাদের দেখার বিষয় এটাই যে কোন কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে কত সালে কিভাবে কি তাদের ধারণা ব্যক্ত করেছেন, সেটাই আমরা জানবো, কারণ এখান থেকে কোয়েশ্চেনটা দেয়। তো ফার্স্টেই দেখো কি বলেছে যে জড়বস্তু থেকে 3.7 মিলিয়ন বছর পূর্বে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছিল, তারপর আদি প্রাণ থেকে নানা ধরনের জীবের অভিব্যক্তি ঘটায়। মানে একটা নির্দিষ্ট ধরো একটা টাইম, যে বছর আগে কি হয়েছিল, কিছু রাসায়নিক উপায়ে কিছু প্রাণের উৎপত্তি হয়েছিল, সেখান থেকে সেটা আস্তে 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 বিবর্তন হয়ে আরো সেটা কি হয়েছে, উন্নত মানের জীব সৃষ্টি হয়েছে, তাই তো? এবার হচ্ছে জীবন সৃষ্টির ধাপ। জীবন সৃষ্টির ধাপে একটা মনে আছে আমরা পড়েছিলাম, একটা জায়গায় পড়েছিলাম এরকম যে তোমার ধরো ক্লাস 10-এর বলছি, ধরো যে এই স্টেপ বাই স্টেপ প্রথমে সমুদ্রের উৎপত্তি হয়েছিল, আগে অক্সিজেন ছিল না, তারপর আস্তে আস্তে অক্সিজেন আসলো, একটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে? প্রথমে কোন প্রাণ উৎপত্তি হলো, তারপরে এই হলো। তো সেই রকমই এটা দেখো, ওপারে 1920-তে বক্তব্য হলো যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলি থেকে ধীরে ধীরে অধিকতর জটিল যৌগ সৃষ্টি হয়েছিল বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক রশ্মি বিকিরণের ফলে। তাহলে দেখো 1920 সালে, ঠিক আছে? এটা আমি লিখছি সেম অ্যাজ আমি কিন্তু আগের বারও লিখেছি, তোমরা যদি মনে করো তাহলে দেখবে যে বিজ্ঞানী ওপারিন, ঠিক আছে, 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওপারিন কি করেন, জীবন সৃষ্টির যে স্টেপ অফ অরিজিন অফ লাইফ, অরিজিন অফ স্পিসিস আমি বলেছিলাম, মনে করো? তো এই শব্দটা, এই কোয়েশ্চেনটা তোমাদের বারবার আছে, বিভিন্ন জায়গাতে এই কোয়েশ্চেনটা দেয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাটা থেকে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে অরিজিন অফ লাইফ বা অরিজিন অফ স্পিসিস শব্দটি কে প্রচলন করেন, বা এটি কার মানে ধারণা, কোন বিজ্ঞানীর? তাহলে কে, তিনি হচ্ছে ওপারিন। ক্লিয়ার? এই হচ্ছে এই ব্যাপার। তারপর আসছে ধরো যে জীবন সৃষ্টির আগে পরিবেশগত অবস্থা। তো এটা নিয়ে আমাদের পড়ার কিচ্ছু নেই, কারণ আমরা এটা জেনে কিছু হবে না। এটা তোমার তাপমাত্রা কেমন ছিল, কি কি গ্যাস ছিল, এগুলো সম্পর্কে আমি বলেছি। তো এটা আমি বলবো না, যে জায়গাগুলো আমি জাস্ট কোয়েশ্চেন যেখান থেকে আসতে পারে তোমাদেরকে আমি সেই জায়গাগুলো ধরিয়ে দেবো, কারণ এমনিতেও তোমরা কেউ ভালোভাবে দেখো না। তো কোয়েশ্চেন গুলো নিয়ে তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে?
তো দেখো সেকেন্ড পয়েন্ট হচ্ছে জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ। জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ বলতে সকল জৈব যৌগগুলি ঘনীভবন অথবা পলিমারাইজেশনের বিক্রিয়ার দ্বারা নানান জটিল যৌগের উৎপত্তি হয়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। এইসব আদি যৌগ সম্মিলিতভাবে প্রাথমিক জীবন সৃষ্টি করেছিল। মানে যে আমি পয়েন্টটাই তো এটাই না যে জীবনের উৎপত্তির যে স্টেপ, একটার পর একটা স্টেপ আমাদের আসছে, ঠিক আছে? তো সেই স্টেপে একটার পর একটা তোমাদের বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ উৎপন্ন হচ্ছে এবং সেগুলো কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত সেটাই আমরা দেখছি। এরপর আসছে হচ্ছে প্রোটোসেলের উৎপত্তি। প্রোটোসেলটা কি? প্রোটোসেলটা হচ্ছে আদি পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে ছিল। প্রোটিন বলে গরম তরল স্যুপ, হট ডাইলুট স্যুপ। পড়েছো? ইয়েস পড়েছো, আমি তোমাদেরকে আগেও বলেছি। তো সেখানে কি হয়, কোলর জাতীয় পদার্থ গঠন করেছিল যাকে ওপারিন কোয়াসার্ভেট নাম দেন, যা ছিল প্রথম জীবকোষ। তাহলে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন কি আসছে দেখো, যে প্রথম জীবকোষ কি? কোয়াসার্ভেট। প্রথম জীবকোষ কোয়াসার্ভেট। কে বলেছিলেন, মানে কে নামকরণ করেছিলেন? ওপারিন। তাহলে এটা আরেকটা কোয়েশ্চেন। এরপর দেখো যে বিজ্ঞানী ফক্স 1965 এর মতে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। এটি অর্ধবেদ পর্দা বিশিষ্ট প্রোটিনের একটি গঠন। ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন প্রভৃতি উপস্থিতিমূলক বিক্রিয়া দেখাতে পারত। কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। আদি সেল প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। ওকে, এই হচ্ছে জায়গা। এবার দেখো জীবনের নানা আদি অবস্থা। আগে মানে দেখো এখনকার জীবের মধ্যে প্রচুর উন্নতি হয়েছে, প্রচুর উন্নত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি প্রত্যেকটা জীবের মধ্যে। সেটা আমরা মানুষ হতে পারি, কোনো প্রাণী হতে পারে, গাছপালা, আশেপাশের পরিবেশ, সবকিছু। কিন্তু আগে কয়েক লক্ষ বছর আগে, কয়েক কোটি বছর আগে এই উন্নতটা ছিল না। তার মধ্যে তখন থেকে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা করার পরে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, তাই তো? তো সেই রকম কি হয়েছিল যে আদি জীবের মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দেখা গিয়েছিল। তো সেই সব বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি না। নেক্সট আমরা চলে যাব জীব বৈচিত্র্যের যে তোমার সংজ্ঞা, হোয়াট ইজ জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যটা কি? বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র অথবা পরিবেশে কিংবা বাসস্থলের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় সেটা হচ্ছে জীব বৈচিত্র্য। বৈচিত্র্য মানে কি? একটা ডিফারেন্স থাকবে। আমার সাথে তোমার একটা ডিফারেন্স থাকতে পারে, আমার সাথে আমি একটা মানুষের সাথে একটা পাখির একটা ডিফারেন্স থাকতে পারে। তো আমরা সবাই কিন্তু আমরা একটা একই বৈচিত্র্যের মধ্যেই পড়ছি, আমরা একই মানে জীব জগতের মধ্যেই আছি। তো তাও আমাদের মধ্যে ডিফারেন্সটা দেখা যায়, যে বিভিন্নতাটা দেখা যায়, সেটাই হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য, রাইট? তো সেই হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য। এরপর প্রকরণ, মিউটেশন, এগুলো তো সম্পর্কে আমি বলবো না, কারণ এগুলো সবকিছু আমি তোমাদেরকে ধরে ধরে ভালোভাবে পড়ে গেছি। জাস্ট আমি কোশ্চেনে যা এগুলো বলে যাচ্ছি তোমরা দেখো। এরপর হচ্ছে যে তোমার বায়োলজি। বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে, এটাও আমি বলেছি। আমি বললাম না এই চ্যাপ্টারটার কিছুটা আমরা আগে অলরেডি লিঙ্কড, কিছু কিছু জায়গা মানে প্রথম 3, 4, 5, 6 পেজ মতো এটাই থাকবে। ওখান থেকে যে কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে আলোচনা করব অলরেডি সেগুলো আমরা আলোচনা করে এসেছি, ঠিক আছে? তো আবার চলো তোমাদেরকে বলছি যে দেখো জীববিদ্যা শব্দটি ল্যামার 1801 খ্রিস্টাব্দে নামকরণ করেন। তাহলে জীববিদ্যা শব্দটি কে নামকরণ করেন? যেমন অ্যাজ ইউজুয়াল ওই যে কোয়াসার্ভেটটা ছিল, কোয়াসার্ভেটটা কে নামকরণ করেছে? কে? ওপারিন। তাহলে জীববিদ্যা শব্দটি কে নামকরণ করেছে? সেটা হচ্ছে ল্যামার। কত খ্রিস্টাব্দে? 1801 খ্রিস্টাব্দে। তাহলে এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে যে তোমার জীববিদ্যার বিভিন্ন শাখা। শাখা বলতে গেলে আমরা যখন দেখবে অনেকে যখন এইচএস এর পর, আফটার এইচএস যখন বায়োলজি তো থাকে ধরো, দেন তারপর ওটা আলাদা পার্ট হয়ে যায়, বোটানি, দেন জুলজি, মাইক্রোবায়োলজি, অনেক রকম থাকে। তো সেই রকম জিনিসগুলো নিয়ে দেখো এখানে কি বলেছে। ফার্স্টেই জীববিদ্যার বিভিন্ন শাখা, মানে একটা নির্দিষ্ট যে শাখা সেখানে সেই টপিকটা নিয়েই পড়ানো হয়। যেমন ফার্স্টেই বলেছে বোটানি। বোটানিতে কি? সেখানে উদ্ভিদ সম্পর্কে। জুলজি সেখানে মানে প্রাণী বিজ্ঞান, সেখানে প্রাণী সম্পর্কে। অনাক্রমবিদ্যা, বংশগতিবিদ্যা, কলাবিদ্যা, শারীরবিদ্যা, মানে বিভিন্ন রকমের আছে, মানে অনেক রকম টুকটাক ভাগ আছে, ঠিক আছে? এরপর হচ্ছে যে তোমার দেখো এই জায়গাটাতে জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিভিন্ন শাখার জ্ঞানের সংযুক্তি, এই জায়গাটা কিছু নেই, এখান থেকে কোনো কোয়েশ্চেন দেয় না। আধুনিক জীববিদ্যার প্রয়োগ, হ্যাঁ এখান থেকে কিরকম হয় আমি যদি এমনি বলি, নর্মালি বোর্ডে এক্সামটা দেয়, মানে বোর্ডে এরকম কোয়েশ্চেনটা দিয়ে দেয় ফর বোর্ড স্টুডেন্ট, যে এই যে আমাদের আধুনিক জীববিদ্যা কৃষিকার্যে বা তোমার চিকিৎসা বিজ্ঞানে আধুনিক
জীববিদ্যার প্রয়োগ ব্যাখ্যা করো। তো এটা আমাদের অ্যাজ আ এনএমজিএম স্টুডেন্ট জন্য ইম্পর্টেন্ট নয়। তাও দেখো কৃষিকার্যে আমরা কি খাদ্য উৎপাদনে উচ্চ ফলনশীল বীজ, তারপর তোমার যেমন ধান গম এরকম বিভিন্ন রকম কাজে আমাদের কি হয় তোমার এই জীববিদ্যার প্রয়োগ করা হয়। তারপর তোমাদের চিকিৎসা বিজ্ঞানে কি নানা রকম ওষুধ, আমাদের বিভিন্ন রোগের জন্য বিভিন্ন রকমের যে ওষুধগুলো নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে হয়, সেটার জন্য আমাদের জীববিজ্ঞানের প্রয়োজন। আমাদের যদি আমরা জীববিজ্ঞান আমরা যদি না মানে তোমার ধরো আমরা যদি সেই সব নিয়ে বই নিয়ে আমরা ঘাটাঘাটি না করি, আমরা যদি না দেখি, তাহলে আমরা কি কোনো নতুন রকম ওষুধ আবিষ্কার করতে পারবো না। এটার জন্য আমাদের জীববিজ্ঞানের প্রয়োজন। মহাকাশ গবেষণা বলতে ধরো যে বিভিন্ন জীববিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশে যান, সেখানে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন, এরকম আছে ধরো। তো এই হচ্ছে ব্যাপার। এটা যতটুকু আমি এতক্ষণ পড়ালাম এটা তোমার প্রিভিয়াস দেখো, অ্যাকচুয়ালি আমাদের স্টার্ট তো 9 থেকে হয়, তারপর সেখানে 10 আসে। আমরা আগে 10টা পড়েছি, দেন 9। তো আমার এই জিনিসগুলো কি বলতো, এটা তোমরা আমরা এই যে হালকা পাতলা যেটা বললাম এর ডিটেলসটা তোমরা পড়ে নিয়েছো, কারণ এই ক্লাস 9-এ একটা হালকা জাস্ট দেয়, 10-এ সেটা ডিটেলসটা থাকে, তাই তো। তো অলরেডি আমরা ডিটেলসটা পড়ে নিয়েছি, তাই এগুলো এখন আমাদের কাছে খুবই ইজি লাগছে। তো এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, যেখান থেকে সুন্দর সুন্দর কোয়েশ্চেন দেয়, একদম প্রপার কোয়েশ্চেন তুলে দেয়। সেটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমি। ঠিক আছে, এই হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এখান থেকে একদম বেসিক কিছু কিছু কোয়েশ্চেন দেয়, আমি সেই কোয়েশ্চেন গুলো তোমাদেরকে বলবো। তো ফার্স্টেই দেখো, ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি হলো জীববিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা, যেখানে জীবের নামকরণ, শনাক্তকরণ, গোষ্ঠীভুক্তকরণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। ঠিক আছে, অগাস্টিন পি দা কন্ডল সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্রিক শব্দ ট্যাক্সিস ও নোমোস থেকে উদ্ভূত। ট্যাক্সিস শব্দের অর্থ বিন্যাস এবং নোমোস শব্দের অর্থ বিধি, তাই ট্যাক্সোনমি শব্দের পুরো অর্থ হচ্ছে বিন্যাস বিধি। তাহলে এই একটা হচ্ছে কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেনটা দেয় ট্যাক্সোনমি শব্দের তোমার অর্থটি কি। এটা তোমরা সবাই পারবে, এটা বারবার বলার কিছু নেই। যখন অপশন থাকে, যেহেতু আমাদের একটা সুবিধা যে আমাদের কি হয় অনেক সময় জানা জিনিস আমরা ভুলে যাই, কেমন ভাবে ভুলে যাই হয়তো মনে আসছে না, কিন্তু যখন আমাদের অপশন থাকে তখন আমরা সেটা ধরতে পেরে যাই, তাই তো। তো সেটা হচ্ছে তোমার আমরা ওখান থেকে ইজিলি ধরতে পারবো যে ট্যাক্সোনমি শব্দের পুরো অর্থ কি, বা এবং কোন বিজ্ঞানী ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। এর পুরো নামটা হয়তো অপশনে থাকে না, জাস্ট এই ছোট্ট ভাবে দিয়ে থাকে, তো তোমরা মোটামুটি পেরে যাবে এটা। এই হচ্ছে ট্যাক্সোনমি, এখান থেকে এইটুকু দেয়। তারপর হচ্ছে যে তোমার লিনিয়াসের, মানে ধরো লিনিয়াসের পূর্বে ট্যাক্সোনমির ক্রমবিকাশের ইতিহাস। তো ইতিহাস সম্পর্কে জেনে কাজ নেই, আমরা তোমাদেরকে এখানটাতে একটা জিনিস বলবো যে ট্যাক্সোনমিতে তোমার বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন বই আবিষ্কার করেন। ঠিক আছে, তো সেই বইগুলো নিয়ে আমরা দেখো, এই জায়গাটা তোমাদেরকে একবার বলি। তোমার বৈদিক সাহিত্যে প্রায় 740টি উদ্ভিদ এবং 250টি, মানে তোমার ধর যখন বিজ্ঞানী কি করেন যে বিজ্ঞানী তোমাদের বিভিন্ন রকম যখন আবিষ্কার করে, তারা তো হুট করে আবিষ্কার করে ফেলে না, তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট করে, বিভিন্ন বই পড়ে, বিভিন্ন গাছ প্রাণী নিয়ে তারা আবিষ্কার করে, দেন কিছু তোমার বের করে। তো কি করেন, 250টি প্রাণীর উল্লেখ করা হয়েছে, তবে প্রথমে যখন শ্রেণীবিন্যাস করার প্রয়াস লক্ষ্য করে, তারা প্রাণীদের 3টে পর্যায়ে বিভক্ত করেন। সেটা হচ্ছে জীবজ, তারপর হচ্ছে অন্ডজ, উদ্ভিজ্জ, এবং তারপর সুশ্রুত সংহিতা। মানে ইতিহাস মানে বুঝতেই পারছো না, একটা কঠিন কঠিন শব্দগুলো ইউজ হচ্ছে। তো এই জায়গাটাতে কি বলতো, বিজ্ঞানী কিভাবে তোমার আবিষ্কার করেছে পরপর সেই সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, তো সেটা একটা ব্যাপার। এই যে এইটা হচ্ছে দেখো, ক্যারোলাস লিনিয়াস, বিন্যাস বিধির জনক। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে যদি বলা হয় যে ট্যাক্সোনমির এই জায়গাটা থেকে, বা যদি বলি এই চ্যাপ্টারটা থেকে, দেখো চ্যাপ্টারটা বলে তো এমন তো নয় এক্সামে যখন কোয়েশ্চেন দেয় তখন আমরা চ্যাপ্টার বেসিস আমরা কিন্তু বুঝতে পারবো না, কিন্তু এই জায়গাটা এই যে ক্যারোলাস লিনিয়াস, এই নামটা মাথার মধ্যে একদম গেঁথে রাখো। কোয়েশ্চেনটা মানে পুরো একদম তোমার 99.9% শিওরিটি এখানে থাকে যে এই কোয়েশ্চেনটা দেবেই দেবে, যে তোমার বিন্যাস বিধির জনক বা এই যে ট্যাক্সোনমির জনক, বা বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে কোয়েশ্চেনটা, সেটা কে, ক্যারোলাস লিনিয়াস। তো এই জায়গাটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তারপর কি বলেছে যে দেখো, সজীব বস্তুদের উদ্ভিদ ও প্রাণী রাজ্যে, সজীব বস্তুদের তোমার বিভিন্ন প্রাণী রাজ্যে কি হয়,
তো এবার দেখো যে তিনি প্রতিটি রাজ্যকে একাধিক পর্বে, আমরা পর্বগুলো ট্যাক্সোনমিক টপিকটা শেষ করার পর আমরা বিভিন্ন পর্বগুলো দেখব, যে তিনি প্রতিটি রাজ্যকে একাধিক পর্বে, প্রতিটি পর্বকে একাধিক শ্রেণী, পর্ব, শ্রেণী, দেন বর্গ, তারপর একটা স্টেপ বাই স্টেপ একটা ব্যাপার আছে, ঠিক আছে। সেখানে কি করেন, প্রায় 5900টি উদ্ভিদ প্রজাতি এবং সিস্টেমার ন্যাচারের গ্রন্থে। এবার হ্যাঁ দেখো, এই যে ক্যারোলাস লিনিয়াস সিস্টেমার ন্যাচারাল গ্রন্থের কিন্তু লেখক, মানে এখান থেকে এই কোশ্চেনটাও দেয় যে বিন্যাস নীতি জনক। দেখো আমি তোমাদেরকে বারবার করে বলি না যে আমরা মনে করি কোশ্চেন টাফ হয়, কোশ্চেন কখনো টাফ হয় না, একই কোশ্চেন দেয় একই অ্যান্সার হয়, কিন্তু জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে আমাদের মনে হয় যে কোশ্চেনটা টাফ, কিন্তু এরকম কিচ্ছু না। তাহলে এখান থেকে এই একটা কোশ্চেন যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমরা যতবার প্র্যাকটিস করবে, যখন আমরা এরপরে খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো তোমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করানোর, তোমরা টুকটাক কোশ্চেন প্র্যাকটিস করো, প্লাস আরো আমরা যখন ভালোভাবে তোমাদেরকে কোশ্চেন প্রোভাইড করবো, তখন তোমরা দেখবে যে এই কোশ্চেনটা ঠিক কত জায়গায় আছে, কতবার আছে, বারবার এই জায়গাটা দেয়। এটা প্রচুর পরিমাণে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো দেখো তারপরে কি বলেছে, ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি কি কি, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। তো এখান থেকে আর কিছু জানার নেই, ট্যাক্সোনমির গুরুত্ব জেনে আমাদের কোনো কাজ নেই, কারণ ওখান থেকে আমাদের কোনো কোশ্চেন দেয় না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এখান থেকে আর কিছু দেবে না। তো চলো নেক্সট আমরা দেখি কি আছে। তো নেক্সট হচ্ছে যে ট্যাক্সোনমি, যে তোমার স্টেপ বাই স্টেপ, যে ফার্স্টে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, একদম পর পর, মানে কি হয়, রাজ্য, পর্ব, তারপরে এই যে শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ, তারপর প্রজাতি, একটা ভাগ। এই ভাগ অনুযায়ী কি হয়েছে, বিভিন্ন রকম তোমার ট্যাক্সোনমির কিন্তু মেন উদ্দেশ্য এটাই, এই 7টি ধাপ তোমার প্রকাশ করা হয়েছে, মানে এটা তৈরি করা হয়েছে। ফার্স্টেই দেখো আমরা যদি নিচ থেকে যাই, প্রজাতি, প্রজাতিতে কি বলেছে যে এখানে দেখো, অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্নতা প্রাপ্ত এবং জিনতত্ত্বগতভাবে স্বতন্ত্র এমন কতগুলি জীবের সমূহকে প্রজাতি বলে, মানে প্রজাতির সংজ্ঞাটা বলে দিয়েছে। নেক্সট আসছে গণ। গণটা কি, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে গণ বলে। মানে একদম যদি স্টেপটা মনে রাখো, তাহলে সহজে আমরা কিরকম ভাবে এটাকে বলতে পারি, যে কয়েকটি প্রজাতি নিয়ে গণ, কয়েকটি গণ নিয়ে গোত্র, গোত্র নিয়ে বর্গ, বর্গ নিয়ে শ্রেণী, শ্রেণীতে পর্ব, দেন পর্ব নিয়ে কি রাজ্য, মানে একদম স্টেপ বাই স্টেপ পরপর এই ব্যাপারটা আসছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপর আসছে তোমার দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণটা কি, চলো এবার এই জায়গাটা দেখি, ঠিক আছে। দ্বিপদ নামকরণ হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। তাহলে আবার কোন বিজ্ঞানীর নাম পেলাম, ক্যারোলাস লিনিয়াস। ইটস অলসো ইম্পর্টেন্ট, দ্বিপদ নামকরণের, যে দ্বিপদ নামকরণ কে করেন, সিস্টেম অ্যান্ড ন্যাচারাল গ্রন্থের রচয়িতা কে। তাহলে দেখো কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন গুলোর অ্যান্সার কিন্তু খুব ইজি, একজনই, কে, সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আমি যেমন ট্যাক্সোনমি পড়ছি, তার মানে এখানে আমার সব থেকে ইম্পর্টেন্ট পার্সনটা কে, ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী আছে, নিয়মাবলী গুলো খুব ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম, নট ফর আস, মানে এনএম জেএনএম এর জন্য নয়, কারণ দ্বিপদ নামকরণের যে তোমার নিয়মাবলী গুলো সেটা এক্সামে দেয়, নট আমাদেরকে দেয় না, বাট বোর্ডে দেয়। জীবের 5টি রাজ্য কি কি, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। এই হচ্ছে তোমার জীবের কি বলেছে 5টি রাজ্য। এই রাজ্যের মধ্যে কি হচ্ছে তোমার বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলোর বিভিন্ন আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। অবভিয়াসলি বৈশিষ্ট্য ওয়াইজই তো ভাগ হয়, তাই না? কারণ মনেরার যা বৈশিষ্ট্য, মানে এমন একটা কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা এর আছে, যেটা এর হয়তো নেই, তাই এ আর এর মধ্যে কি একটা আলাদা ডিফারেন্স আছে, তাই তো। তো এবার হচ্ছে আমাদের যেটা হচ্ছে রাজ্য, রাজ্যের মধ্যে মনেরা, মনেরার বৈশিষ্ট্যগুলি কি, এরা স্ববোঝী বা পরবোঝী। আমি তোমাদেরকে একটা করে মেইন মেইন বৈশিষ্ট্যগুলো বলে দেবো, কারণ সবগুলো পড়ে কোনো লাভ নেই, কারণ যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই দেখবো। তারপর কোশ্চেন প্র্যাকটিস করলে আমি তোমাদেরকে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, কিন্তু আপাতত যদি আমি ডিটেল বাই ডিটেল সব বৈশিষ্ট্য বলি, তোমাদের খুব টাফ লাগবে জিনিসটা। আমি চাই না যে তোমরা টাফ ভাবে জিনিসটা দেখো, খুব ইজিলি দেখো, হালকা ভাবে দেখো, উইদাউট এনি টেনশন। তোমরা ইজিলি ব্যাপারটাকে নিজের মাথায় রাখার চেষ্টা করো। বেশি তোমাদেরকে মনে রাখতে হবে না, কিন্তু তোমরা কম মনে রাখো, কিন্তু মনে রাখো। বেশি মনে রাখতে গিয়ে সব ভুলে যাওয়ার থেকে কম মনে রাখা অনেক ভালো। তো এবার দেখো, তো মনেরার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি, এরা স্ববোঝী বা পরবোঝী। মনেরার মধ্যে এক্সাম্পল কি, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, নীলাভ, সবুজ শৈবাল, এইগুলো। তারপর হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টাটা কি, প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির এবং
এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী প্রকৃতির, বেশিরভাগই জলজ প্ল্যাঙ্কটন গঠনকারী, ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে। এগুলো তোমার এক্সাম্পল গুলো মনে রাখো। প্রোটিস্টার এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম। এগুলো কেমন করে কোয়েশ্চেনে দেয়, ধরো বললো ইউগ্লিনা নিম্নলিখিত কোন রাজ্যে অন্তর্ভুক্ত। কোয়েশ্চেনটা কি বললাম, ইউগ্লিনা নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্ভুক্ত। মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, এগুলো মানে তোমার এক্সাম্পলে এভাবে দিয়ে দেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে ফাঞ্জি। ফাঞ্জির মধ্যে কি পড়ছে, ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম, ঠিক আছে। নেক্সট আছে তোমার প্ল্যান্টি। প্ল্যান্টির মধ্যে কি আছে, ড্রায়োপটেরিস। তারপর হচ্ছে অ্যানিমালিয়া। অ্যানিমালিয়ার এক্সাম্পলে কি আছে, পরিফেরা, অঙ্গুরিমাল, সন্ধিপদ, কম্বোজ। এবার এটা আমরা একটা ডিটেলস পড়বো উদ্ভিদ, ঠিক আছে। এটার মধ্যে এবার আমরা দেখবো যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। তো এই শ্রেণীবিন্যাসে কি আসছে, যে শৈবাল, তারপর মস বর্গ, তারপর ফার্ন বর্গ, মানে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ব্রায়োফাইটা, টেরিডোফাইটার পার্থক্য এটা কিন্তু বোর্ডের দেয়, মানে তোমরা সবাই জানো, যারা তোমরা সবাই অনেক বড়, তোমরা এক্সাম দিয়েছো বোর্ডে, তোমরা জানো যে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এরকম দেয় যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, যে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার যে পার্থক্যটা সেটা ইম্পর্টেন্ট। তো চলো আমরা হালকা করে এবার একটু একটু করে এবার এই ছকগুলোর মধ্যে বৈশিষ্ট্যগুলো পড়বো, কারণ এখান থেকে কোয়েশ্চেনগুলো কেমন টাইপের দেয় বলতো। একটা বলে দিল যে নিম্নলিখিত কোনটি এটার বৈশিষ্ট্য, দিতেই পারে, এরকম দেয়। আমি এরকম কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আমরা যখন ঘাটাঘাটি করেছি আমি দেখেছি যে এরকম কোয়েশ্চেন দেয়। তো চলো ফার্স্টলি আমরা দেখবো যে শৈবাল বা অ্যালগি, তার কি বৈশিষ্ট্য। এটা হচ্ছে এরা সমাঙ্গদেহী, অর্থাৎ দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয়। সমাঙ্গদেহী বলতে মানে এদের সমস্ত অঙ্গের দেহটা কি সমান, মানে এদের তোমার দেহ, মূল, কাণ্ড এরা পাতায় বিভেদিত নয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মস বর্গ। মস বর্গ ব্রায়োফাইটা এর তোমার পার্থক্য বৈশিষ্ট্যটা কি, এদের দেহে কাণ্ড সদৃশ অংশ এবং পাতা সদৃশ অংশ থাকে, কিন্তু মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। তাহলে মূলের পরিবর্তে রাইজয়েড কার থাকে, সেটা হচ্ছে ব্রায়োফাইটা। নেক্সট আছে টেরিডোফাইটা। টেরিডোফাইটা কি, এদের দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত। কাণ্ড রাইজোম প্রকৃতির, পাতা দুই প্রকারের, ক্ষুদ্র ও সূক্ষ্ম মাইক্রোফাইলাম, বড় ও প্রসারিত মেগাফাইলাম। ওকে, নেক্সট হচ্ছে তোমার শৈবালে, দেখো এরা সাধারণত জলজ প্রকৃতির। ব্রায়োফাইটারা কিরকম, বেশিরভাগ উদ্ভিদ ভিজে স্থানে জন্মায়, তবে নিষেকের সময় জলের প্রয়োজন হয়, তাই এদের উভচর উদ্ভিদ বলে। ফার্নবর্গ কি, এরা স্থলজ প্রকৃতির উদ্ভিদ। তারপর হচ্ছে তোমার শৈবালের ক্ষেত্রে সংবহন কলাতন্ত্র অনুপস্থিত। মস বর্গের ক্ষেত্রে এদের জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলা থাকে না, পরিবর্তে সরল প্যারেনকাইমা কলা থাকে। নেক্সট আসছে ফার্নবর্গ। ফার্নবর্গটা কি, উদ্ভিদ দেহে জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলা উপস্থিত। শৈবালের এক্সাম্পলের মধ্যে কি আছে, ক্লামাইডোমোনাস, এককোষী শৈবাল, ভলভক্স, স্পাইরোগাইরা, ঠিক আছে। আর মস বর্গের মধ্যে এক্সাম্পল কি, রিক্সিয়া, থ্যালাস প্রকৃতির, পোগোনেটাম ও ফিউনেরিয়া, কাণ্ড পত্র যুক্ত মস। আর তোমার এটা হচ্ছে যে ফার্ন বর্গের এক্সাম্পলটা কি, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম, ড্রাইপটেরিস, শুশুনি। এই হলো তোমার শৈবাল, মস বর্গ, ফার্নের বৈশিষ্ট্য বা পার্থক্য, যেভাবে নেবে। নেক্সট আছে ব্যক্তজীবী ও গুপ্তজীবী। ব্যক্তজীবী ও গুপ্তজীবীটা কি, ব্যক্তজীবী আর গুপ্তজীবীটা হচ্ছে যে তোমার এদের বৈশিষ্ট্যগুলো কি, দেখো ব্যক্তজীবী পয়েন্ট আমি পার্থক্য করে বলছি না, কারণ পার্থক্য আমাদের কোনো কাজ নেই, আমরা বৈশিষ্ট্য করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো ব্যক্তজীবীটা দেখো, ব্যক্তজীবী হচ্ছে এই প্রকার উদ্ভিদ দীর্ঘ কাষ্ঠল, বহুবর্ষজীবী, চিরহরিৎ বৃক্ষ জাতীয় হয়। এদের ফল গঠিত হয় না, বীজগুলি নগ্ন প্রকৃতির, তাই এদের ব্যক্তজীবী বলে। বীজ একাধিক বীজপত্র থাকে, গর্ভধারণের পূর্বে শস্য গঠিত হয়, শস্য হ্যাপ্লয়েড। উদাহরণ হচ্ছে সাইকাস, পাইনাস, নিটাম। এক্সাম্পল ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে গুপ্তজীবী। গুপ্তজীবীর কি, এই প্রকার উদ্ভিদ বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়, এদের প্রকৃত ফল গঠিত হয় না। মানে কি রকম প্রকৃত ফল এদের প্রকৃত ফল গঠিত হয়, ফলের মধ্যে বীজ অবস্থান করাই এদের গুপ্তজীবী বলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বীজের বীজপত্রের সংখ্যা একটি বা দুটি। 4 নম্বর হচ্ছে দ্বিনিষেকের পর শস্য গঠিত হয়, শস্য ট্রিপ্লয়েড, এবং এর এক্সাম্পল হচ্ছে ধান, মটর, আম। তাহলে মাস্ট আমি যে এখন পয়েন্টগুলো পড়বো, বৈশিষ্ট্যগুলো বলবো, আর তোমরা তার এক্সাম্পল গুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এক্সাম্পল থেকে কোয়েশ্চেনটা কেমন ভাবে দিতে পারে, যে ব্যক্তজীবী উদ্ভিদের তোমার নিম্নলিখিত কোনটি ব্যক্তজীবী উদ্ভিদের মধ্যে পড়ছে, বা নিম্নলিখিত কোনটি গুপ্তজীবী উদ্ভিদের মধ্যে পড়ছে, বা তার আগে যেটা পড়লাম যে টেরিডোফাইটা, এইগুলো
তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট আসছে তোমার ধরো একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। একবীজপত্রী আর দ্বিবীজপত্রীটা কি? এক নম্বর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বিরুৎ জাতীয়, ঠিক আছে, গুল্ম ও বৃক্ষের সংখ্যা কম, বেশিরভাগ একবর্ষজীবী, মূল অস্থালিক গুচ্ছমূল। 3 নম্বর হচ্ছে কাণ্ড শাখাহীন, পাতা সমান্তরাল শিরোবিন্যাসযুক্ত সমাঙ্কপৃষ্ঠ প্রকৃতির, বীজে একটিমাত্র বীজপত্র থাকে, তাই একবীজপত্রী বলে। এক্সাম্পল হচ্ছে ধান, গম, ভুট্টা। দেখো এখান থেকে আমি বৈশিষ্ট্যগুলো কেন বলছি, এমনটা নয় যে এখান থেকে খুব ব্যক্তজীবী গুপ্তজীবী বৈশিষ্ট্য ধরে কিন্তু কোশ্চেন দেয়। আমি বারবার করে বলছি এটা কিন্তু বৈশিষ্ট্য থেকে কোশ্চেন দিয়ে দেয়। আর একবীজপত্রী দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য থেকে দেবে না, তবে এটার এক্সাম্পল থেকে দিতে পারে। তো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর যে এক্সাম্পল গুলো সেইগুলো মনে রাখবে, ঠিক আছে। তো ফার্স্টেই হচ্ছে তোমার একবীজপত্রীর এক্সাম্পলটা কি বললাম, ধান, গম, ভুট্টা। দ্বিবীজপত্রীর হচ্ছে তোমার আম, মটর, তেঁতুল, এইগুলো। তাহলে একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর এক্সাম্পল গুলো তোমরা দেখবে, ঠিক আছে। নেক্সট আসতে হচ্ছে যে আমি এরপরে কি বললাম, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস পড়লাম, উদ্ভিদ। এবার আসবে আমাদের প্রাণী, প্রাণী নিয়ে পড়বো। তো প্রাণীর শ্রেণী বিভাগের মধ্যে কি কি আসছে চলো দেখি। এর মধ্যে পড়ছে যে তোমার প্রাণীদের দুটি প্রধান বৈশিষ্ট্য ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। নন কর্ডাটা বা অকর্ডাটা, নন মানে অকর্ডাটা ধরো, সেটার মধ্যে কি পড়ছে যে এদের নোটোকর্ড থাকে না, তাই এরা কি নন কর্ডাটা, মানে এদের নোটোকর্ড থাকে না। এদের নিম্নলিখিত পর্বে ভাগ করা হয়েছে, যথা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, নিমাটোডা। এবার এই পয়েন্টগুলোর আমরা কি পড়বো, প্রত্যেকটা আলাদা আলাদা করে বৈশিষ্ট্য, তাদের এক্সাম্পল। এখান থেকে কোশ্চেন দেয়, কেমন কোশ্চেন দেয়, এর এক্সাম্পল যেগুলো থাকে সেইটা তুলে ধরে বলবে এটা কোন পর্বভুক্ত, আই মিন তোমার কোন কোন শ্রেণীভুক্ত, কোন পর্বভুক্ত, এইভাবে এই জায়গাটা থেকে তোমাদেরকে কোশ্চেন দেবে, ঠিক আছে। নেক্সট আসছে ধরো কর্ডাটা। কর্ডাটা কি, এটি তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে, যথা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা এবং ক্রেনিয়েটা। ভার্টিব্রাটা উপপর্বকে দুটি অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে অ্যাগনাথ এবং ন্যাথোস্টোমাটা। তো এইগুলো হচ্ছে পরপর ভাগ। তো এগুলো আমি এখন মুখে বললে তোমাদের কিচ্ছু বুঝতে পারবে না, তোমাদের মাথার উপর দিয়ে যাবে। তো চলো আমরা ডিরেক্ট চলে যাব এবার ছকে, যেখানে প্রত্যেকটা পর্ব এবং তাদের এক্সাম্পল গুলো এবং বৈশিষ্ট্য নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো এইটা হচ্ছে খুব মানে এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক, লাস্ট জায়গা, মানে এই বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে, চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো ফার্স্টে আমরা পড়বো পরিফেরা, ঠিক আছে। তো পরিফেরাটা কি, চলো একটু বৈশিষ্ট্যগুলো আমি বলে নিই, তারপর উদাহরণগুলো বলছি। দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর থাকে, যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে। দেহের অগ্রপ্রান্তে একটি বড় প্রান্তিক ছিদ্র বা অস্কিউলাম উপস্থিত। দেহের নালিকাতন্ত্র থাকে। দেহে কোয়ানোটোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত। দেহের কোষগুলি দুটি স্তরে বিন্যস্ত, মাঝখানে মেসেনকাইম নামক জেলি সদৃশ পদার্থ থাকে। এক্সাম্পল হচ্ছে সাইকন, তারপর হচ্ছে বাসমস। সাইকনটা বেশি দেয়, বুঝতে পারলে। তো আমি আবার এখানে লিখে দিচ্ছি যে কেন এটা লিখছি, কারণ তোমরা যাতে এটা মনে রাখো যে আমি যেগুলো বলছি সেগুলোর এক্সাম্পল গুলো মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ওখান থেকে কোশ্চেন দেয়, বারবার বলে দিচ্ছি। নেক্সট এটা গেল তোমার পরিফেরা। তাহলে পরিফেরা মানে পরিফেরা কি বলবো, পরিফেরা পর্বভুক্ত একটি উদাহরণ দাও। কোশ্চেন এমনটা দেবে না, কোশ্চেন এটাই দেবে, ডিরেক্ট উদাহরণ, এক্সাম্পলের নামটা তুলে দেবে, প্রাণী বা সেই জিনিসটার নাম তুলে দিয়ে বলবে এটা কোন পর্বভুক্ত, কোন শ্রেণীভুক্ত, এমন ভাবেই কিন্তু কোশ্চেন দেয়। নেক্সট আসছে হচ্ছে নিডারিয়া। নিডারিয়ার বৈশিষ্ট্য কি, দেহত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে, দেহ অভ্যন্তরে সিলেন্টেরন উপস্থিত, মুখছিদ্র কোষিকা বিশিষ্ট থাকে। দেহ এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত, উভয় স্তরের মাঝে মেসোগ্লিয়া স্তর থাকে। স্নায়ুতন্ত্র স্নায়ুজলক রূপে অবস্থান করে। এই হচ্ছে এই পর্বভুক্ত প্রাণীর তোমার বৈশিষ্ট্য, ঠিক আছে। উদাহরণটা কি, হাইড্রা এন্ড জেলিফিশ। এই যে হাইড্রা, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। হাইড্রা কেন ইম্পর্টেন্ট, এরকমটা দেয় যে হাইড্রা কোন পর্বভুক্ত প্রাণী, দেয় এটা ধরে নাও যে তোমার পরীক্ষা চলে এসেছে, একদম মাস্ট, কারণ এটা এরকমই দেয় তোমার, মানে প্রপারলি এখান থেকে এইভাবে দিবে যে তোমার হাইড্রা তোমার কোন পর্বভুক্ত প্রাণী, ঠিক আছে। তো সেটা কি, সেটা হচ্ছে নিডারিয়া। নেক্সট আসছে টিনোফোরা। টিনোফোরাটা কি, দেহ দ্বি অরীয় ভাবে প্রতিসম, দেহত্বকে কোলোব্লাস্ট কোষ থাকে, দেহের সমদূরত্বে অবস্থিত 8টি কমপ্লেট থাকে, সাধারণত দুটি কোষিকা বিপরীত মুখে অবস্থান করে। এদের স্ট্যাটোস্টিস নামক জ্ঞানেন্দ্রিয়
উপস্থিত। মানে এই যে বৈশিষ্ট্যগুলো আমি কেন বলছি, এমনটা নয় যে বৈশিষ্ট্য থেকে কোশ্চেন দেবে, এখান থেকে এক্সাম্পল আর মানে এই যে পর্বমুক্ত এইটা আর এক্সাম্পলটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমি বৈশিষ্ট্যগুলো এই কারণে বলছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়, কারণ যদি দিয়ে দেয় দিতেই পারে, এমনটা নয় সব বৈশিষ্ট্য, কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়। তো সেটা নিয়ে তোমাদের এত ভাবার কিছু নেই, আমি তোমাদেরকে সেগুলো সব প্র্যাকটিস করিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে যে এবার এটার এক্সাম্পল কি, বেরো তারপর হর্মিফোরা। তো এখান থেকে এই যে হর্মিফোরা এই নামটা দেয়, এই নামটা দিয়ে বলে যে এটা কোন পর্বমুক্ত প্রাণী। দেখো লাস্টে কিন্তু এর নামটা দেওয়া আছে যে ফোরা, তাহলে এটা কোন পর্বমুক্ত, সেটা হচ্ছে টিনোফোরা। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি, লাস্ট লাস্ট মিল আছে দুটোর সঙ্গে। নেক্সট আছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো চ্যাপ্টা পাতার মতো বা ফিতের মতো দেহের, এদের সিলোম অনুপস্থিত, এদের স্নায়ুতন্ত্র মৈসদৃশ, দেহ ত্রিস্তর বিশিষ্ট, এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম। এদের রেচনাঙ্গ ফ্লেম কোষ। ঠিক আছে, এর উদাহরণ কি যকৃৎ কৃমি, ফিতাকৃমি। তাহলে যকৃৎ কৃমি বা ফিতাকৃমি নিম্নলিখিত কোন পর্বভুক্ত? প্লাটিহেলমিনথেস। বারবার করে বলছি, আমার মনে হয় না যে এই জায়গা থেকে কোশ্চেন আসলে তোমাদের নাম্বার কাটা যেতে পারে, কারণ যদি যায় তাহলে কিন্তু সেটা তোমাদের ফল্ট হবে, কারণ এখান থেকে একদম বেসিক ইজি তোমাদের মনে রাখতেই হবে না। আমি বলছি না যে 10টা করে এক্সাম্পল মনে রাখো, একটাই মনে রাখো। আমি তোমাদের এটার বেলায় বললাম হাইড্রাটা, জেলিফিশটা, ইজি মানে প্রচুর পরিমাণে ইজি। তো তোমাদের কিন্তু এই জায়গাগুলোকে ভালোভাবে ভালো করে ধ্যান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এই জায়গাগুলো তোমরা স্কিপ করবে না, আমি বারবার বলে দিচ্ছি, তোমাদেরই ক্ষতি। নেক্সট আসছে নিমাটোডা। নিমাটোডার বৈশিষ্ট্যগুলো কি? দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত, দেহে ছদ্ম সিলম উপস্থিত, রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, পৌষ্টিক তন্ত্র অনুপস্থিত, রেচনাঙ্গ একজোড়া পার্শ্বনালী। এর এক্সাম্পল কি? গোলকৃমি, বোধকৃমি। এবার তোমাদেরকে দেখো এখানে আর এই যে দুটোই কিন্তু কৃমির কথা বলা আছে, তো তোমরা এই দুটো গুলিয়ে ফেলবে না যে কোনটা প্লাটিহেলমিনথেস আর কোনটা নিমাটোডা, ঠিক আছে? তো এটা তোমরা কি করবে, আমি জানি না তোমরা কিভাবে কে প্রিপারেশন নাও, প্রত্যেকের প্রিপারেশন নেওয়ার প্রসেস কিন্তু আলাদা। তোমাদেরকে কি করতে হবে, আমি যেই যখন বলছি একটা খাতায় ছক করবে, প্রত্যেকটা লিখবে যে এটা এটা এটা, হাইপেন দিয়ে তার এক্সাম্পল করে লিখবে, বাস এনাফ। তোমরা যদি একবার পড়ে, এটা আমি আমার টেকনিক বলছি, কোনো জিনিস মুখস্থ করার পর, কোনো জিনিস বোঝার পর যদি তোমরা লেখো, ওটা কিন্তু ভুলে যাওয়া এতটা ইজি না, মনে থেকে যায়। আমার তো থেকে যায়, এবার তোমরা জানবে যে তোমরা কিভাবে কি মনে রাখতে পারো, ঠিক আছে? নেক্সট আসছে হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডার কি? দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত, রেচনাঙ্গ নেফ্রিডিয়া। অ্যানিলিডা পর্বভুক্ত, রেচনাঙ্গ নেফ্রিডিয়া। তারপর দেখো নিমাটোডা রেচনাঙ্গ একজোড়া পার্শ্বনালী। তারপর এখানে প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। যেগুলো দেখছো, কেন বলছি আমি বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, পরে বলবে যে ম্যাম আমি তো জানি না যে এই কি বলে অ্যানিলিডার রেচনাঙ্গ নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কার রেচনাঙ্গ? বলছে ম্যাম আপনি তো পড়াননি, জায়গাটা তো কঠিন। এই হচ্ছে প্রবলেমটা এখান থেকে হয়, যে আমরা যে জায়গাগুলো দেখার দরকার, বৈশিষ্ট্য যখন বলছি তার মানে অবভিয়াসলি জায়গাটা ইম্পর্টেন্ট, তাই তো? তো অ্যানিলিডার এক্সাম্পল কি? কেঁচো যোগ। যখনই বলেছে যে তোমার অসংখ্য আংটির মতো যখনই বলবে তার মানে সেটা হচ্ছে কেঁচো যোগ এগুলো। এটা কোন পর্বভুক্ত? এটা হচ্ছে অ্যানিলিডা। নেক্সট আসছে হচ্ছে তোমার অর্থোপোডা, ঠিক আছে? নেক্সট আসছে হচ্ছে অর্থোপোডা। অর্থোপোডার মধ্যে কি কি দেখো, দেহ কাইটিন নির্গত, বহিঃকঙ্কাল দ্বারা আবৃত, সন্ধিরূপাঙ্গ উপস্থিত, রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির, শ্বাসাঙ্গ ট্রাকিয়া, তারপর বুককিল এবং বুকলাইন। এখান থেকে একটা কোশ্চেন দেয়, এই কোশ্চেনটা আমি তোমাদের দেখেছি কেমন দেয়। এটা দেয় যে তোমার ট্রাকিয়া, ঠিক আছে, শ্বাসাঙ্গ, এটা কার, কোন পর্বভুক্ত প্রাণী, তারপরে দিয়ে দিবেন নিম্নলিখিত এটা এটা এটা, তাহলে এটা কার? এটা অর্থোপোডা। এটার এক্সাম্পল কি? আরশোলা, মাছি, এগুলো, ঠিক আছে? নেক্সট আসছে হচ্ছে মোলাস্কা। মোলাস্কা কি? দেহ নরম ও অখণ্ডিত, অঙ্কদেশে মাংসল পদ উপস্থিত, দেহ মান্টাল পর্ব দ্বারা আবৃত, শ্বাসযন্ত্র টিনিডিয়াম বা পালমোনারি স্যাক এবং ম্যান্টাল পর্দা, রেচনাঙ্গ বৃক্ষ বা এদের রেচনাঙ্গ বৃক্ষ। কাদের? সেটা হচ্ছে মোলাস্কা পর্বভুক্ত প্রাণী। এক্সাম্পল জল শামুক বা স্থল শামুক, মানে মেনলি শামুকের কথা বলা হয়েছে। নেক্সট আসছে একাইনোডার্মাটা। দেহ কণ্টকময়, ত্বক দিয়ে আবৃত, দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত, গমনাঙ্গ নালিকা পথ, দেহ ওরাল ও অ্যাবোরাল তলে বিভেদিত, দেহ প্রতিটি 5টি সমুদ্র অ্যাম্বুলাক্স দ্বারা চিহ্নিত, ঠিক আছে? এটার এক্সাম্পল কি? তারা মাছ, সমুদ্র শসা। দেখেছো তোমরা স্টারফিশ?
যারা সমুদ্রতে ঘুরতে গিয়েছো, যদি কাছাকাছি দেখি ধরো দীঘা টিঘা, তো তারা দেখতে পাবে যে একদম সমুদ্র তীরে মাছগুলো ঘোরাঘুরি করে, ঠিক আছে। তাহলে এই যে তারা মাছ বা সমুদ্র শসা, এটা কার কোন পর্বভুক্ত? এটা হচ্ছে তোমার একাইনোডার্মাটা। এরপর আসতে হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার মধ্যে কি আসছে? সেটা হচ্ছে দেহ, প্রোবসিস, কলার ও ট্র্যাঙ্ক নিয়ে গঠিত, গলবিলের পাশে ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান, স্টোমোকড উপস্থিত যা প্রোবসিস পর্যন্ত বিস্তৃত। এটার এক্সাম্পল কি? ব্যালানোগ্লসাস, স্যাকোপ্রসাস। এটা অতটা দেয় না, হেমিকর্ডাটা একাইনোডার্মাটা অতটা দেয় না। তোমার তোমার নিমাটোডাটা দেয়, পরিফেরাটা দেয়, তারপর ওইদিকে তোমার অর্থোপোডাটা দেয়, মানে বেসিক কিছু কিছু থাকে। তাও ওভারঅল তোমরা মনে রাখবে, সবটাই আমি পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এরপর আছে কর্ডাটা। কর্ডাটাটা কি দেখো, কর্ডাটার বৈশিষ্ট্যগুলি চলো দেখি। ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে, পৃষ্ঠদেশে ফাঁপা নাভকর্ড থাকে, জীবনের যে কোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা চিত্র থাকে। রুই মাছ, সোনা ব্যাং এর এক্সাম্পল। তাহলে কর্ডাটার মধ্যে কি পড়ছে? রুই মাছ। তাহলে রুই মাছ কোন পর্বভুক্ত? সেটা হচ্ছে তোমার কি বলছে? কর্ডাটা, ঠিক আছে। এরপর আছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা কি? নোটোকর্ড কেবল লার্ভার লেজে অবস্থিত, দেহ টিউনিক দিয়ে আবৃত, গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র উপস্থিত। এর মধ্যে কি হচ্ছে যে সালপা বা অ্যাসিডিয়া। সেফালোকর্ডাটা, এগুলো আমি কেন একটু হালকা করে বলছি, কারণ এগুলো থেকে খুব একটা কোয়েশ্চেন দেয় না, মানে যতটা না ওই তোমার নিমাটোডা, ওই যে জায়গাগুলো যেগুলো আমি রিসেন্ট বললাম, প্রিভিয়াস যেগুলো বললাম, সেগুলো থেকে যখন যতটা কোয়েশ্চেন দেয়, এখান থেকে অতটাও দেয় না। ভার্টিবাটা। ভার্টিবাটাটা কি? দেহে মেরুদণ্ড উপস্থিত, কণ্ঠ উপস্থিত, সংবহনতন্ত্র বৃদ্ধ প্রকৃতির, যেমন কাতলা মাছ, গিরগিটি। রুই মাছটা কর্ডাটার মধ্যে পড়ছে, আর কাতলা মাছটা ভার্টিবাটার মধ্যে পড়ছে। তাহলে এই দুটোর একটু মনে রেখো, দুটো মাছ গুলিয়ে যেতে পারে যে কোনটা রুই কিসের মধ্যে আর কাতলা কিসের মধ্যে, ঠিক আছে। এরপর আছে দেখো অধিশ্রেণী। আমরা পড়লাম না যে কর্ডাটারের মধ্যে যে অধিশ্রেণী আছে, তোমার এই কি বলে, কর্ডাটারের মধ্যে যে অধিশ্রেণীগুলো, একটা হচ্ছে দেখো একনাথা, ঠিক আছে। একনাথার মধ্যে এদের কি মুখে চোয়াল থাকে না, বহিঃকঙ্কাল থাকে না, যুগ্ম পঙ্গ থাকে না, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ন্যাথোস্টোমাটা, মুখে চোয়াল থাকে, নাসারন্ধ্র একজোড়া, যুগ্ম উপাঙ্গ উপস্থিত। যে এক্সাম্পল হচ্ছে পায়রা গিনিপিগ। পায়রা গিনিপিগের মধ্যে তাহলে কেমন কোন অধিশ্রেণীর মধ্যে পড়ছে? ন্যাথোস্টোমাটা। নেক্সট হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা কি? মুখ চোয়ালবিহীন, মুখছিদ্র গোলাকার ও চোখযুক্ত, চর্ম আঁশবিহীন, মসৃণ এবং মিউকাস প্রতিযুক্ত। এটা হচ্ছে মিক্সিং প্রেডোমাইজন। তো এই হচ্ছে টুকটাক আমাদের তোমার পর্ব, তার বৈশিষ্ট্য, তার এক্সাম্পল। এবার হচ্ছে কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ পক্ষী। এইগুলো নিয়ে সম্পর্কে আমাদের লাস্ট এন্ড ফাইনাল জায়গা, ঠিক আছে। এটার পরে আর কিচ্ছু নেই। তো চলো এবার আমরা দেখবো যে কন্ড্রিকথিস, ঠিক আছে। কন্ড্রিকথিস এর মধ্যে কি কি পড়ছে? এই বৈশিষ্ট্য দেখে লাভ নাই। বৈশিষ্ট্য তোমার কি বলতো, আমি এখন বলি তাও তোমাদের মনে থাকবে না। থাকবে কি? থাকবে না। কারণ বৈশিষ্ট্য নিয়ে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যকে, ওই বৈশিষ্ট্যগুলোকে ঘুরিয়ে কেমন ভাবে কোয়েশ্চেন দেয়, এটা কিন্তু কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করছে। কিছু পড়াশোনা, কিছু জায়গা আমাদের কোয়েশ্চেনের জন্য ছেড়ে দিতে হয়, কারণ ওই জিনিসটা আমরা পড়ে কিন্তু হাজার পড়েও ওই জিনিসটা উদ্ধার করতে পারবো না, যতটা না আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করে পারবো। এটা কিন্তু একটা জায়গা। তো কন্ড্রিকথিসের এক্সাম্পল কি? সেটা হচ্ছে তোমার হাঙর, তারপর ইলেকট্রিক মাছ। এগুলো হচ্ছে তোমার কি বলে, কন্ড্রিকথিসের এক্সাম্পল, ঠিক আছে। তারপর হচ্ছে অস্টিকথিস। অস্টিকথিস এর মধ্যে কি পড়ছে? রুই মাছ, মৃগেল, ঠিক আছে। উভচর। উভচরের মধ্যে কি? ব্যাং, সোনা ব্যাং, কোনো ব্যাং, মানে মেইনলি ব্যাং। সরীসৃপের মধ্যে কি হচ্ছে? গোপ্র সাপ, টিকটিকি, সাপ মেইনলি, গোপ্র সাপ। পক্ষীর মধ্যে পায়রা, ময়ূর। স্তন্যপায়ীর মধ্যে হচ্ছে গিনিপিগ, বাঘ। এগুলো হচ্ছে ব্যাপার। এবার এদের টুকটাক ছোট 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 বৈশিষ্ট্য আছে, ছোট ছোট গুলো ব্যাপার আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তোমার একদম, যদি বলি খুব ইজি চ্যাপ্টার। তোমরা দেখো আমি খুব মানে খুব কম জায়গায়, আমি তোমরা জানো, তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকো, তোমরা জানো যে যে জায়গাটা কোশ্চেনের জায়গা হয়, আমি সেই জায়গাটা প্রচুর পরিমাণে প্রেশার দিই, ওই জায়গাটা বারবার করে বলি, স্পেশালি আমি বোর্ডে লিখি, তাই তো। ওই জায়গাটা আমি তোমাদেরকে যাতে ভালোভাবে মনে থাকে তার জন্য কিন্তু আমি মার্ক করি, বিভিন্ন কিছু করি। এই ফুল চ্যাপ্টারটা দেখো, ফার্স্টের দিকে যেগুলো বললাম সেগুলো অলরেডি তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, ওটা একটা মেন জায়গা। সেকেন্ডলি যে ট্যাক্সোনমি, যে যে জায়গাগুলো থেকে ইম্পর্টেন্ট, মেনলি বললাম যে কেরলাস লিনিয়াস একদম মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ওটা একটা জায়গা যে এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এই যে তোমার পর্ব এবং তার বৈশিষ্ট্য এবং তার এক্সাম্পল গুলো, ঠিক আছে। সেই জায়গাগুলো থেকে কোশ্চেন যেমন ভাবে দেয়, আমি যে যেগুলো দিতে পারি সেগুলো বললাম। তারপর এই যে জায়গাগুলো, এখান থেকে যে তোমার বৈশিষ্ট্যগুলো দেয় সেটা বললাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল তোমার বলতে পারি ফার্স্ট চ্যাপ্টার। খুব ইজি,
তোমরাও বলতে পারবে খুব ইজি, খুব কঠিন কিচ্ছু না। তোমরা একদম বেসিক কিছু কোয়েশ্চেন থাকে, দেখো এখানে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা যদি দেখো। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, পুরো বই পড়ে নিলাম, পুরো বইয়ে কোথাও কি আমরা এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা শব্দটা পড়েছি? পড়িনি। পড়েছি কি? পড়িনি। এই কোয়েশ্চেনটা পরীক্ষা দিলে বলবে ম্যাম আপনি এটা করাননি, কই এটা তো চ্যাপ্টারে ছিলই না। দ্যাটস ওয়াই কোয়েশ্চেন প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ এমন কিছু কোয়েশ্চেন থাকে যেটা হয়তো, কেন এই জায়গায় এই কোয়েশ্চেনটা আছে, কিন্তু দেখো একটা সাবজেক্টের মানে একটা বিষয়ের একটা ক্লাসের বিভিন্ন রাইটারের বই হয়, প্রত্যেকটা রাইটারের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আমার এক্সপ্লেন করাটা না আমার পক্ষে পসিবল, আর না তোমরা পড়তে পারবে না। কিন্তু যখন আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করি তখন কিন্তু আমাদের সমস্ত বইয়ের কোয়েশ্চেন কিন্তু আমরা তখন পাই। তো সেই হিসেবে আমাদের কি হয়, কোয়েশ্চেন আমরা সেই হিসেবে করি। কোন একটা মানুষ ধরো একটা বই পড়ে এক্সাম দিতে চলে গেল, কোয়েশ্চেন প্র্যাকটিস করলোই না, তাহলে সে কি পারবে না। তো এইরকম বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে আমাদের কি হয়, আমরা এইভাবে পড়তে পারি। তো আমি এই কোয়েশ্চেন গুলো নিয়ে বলবো না, কারণ এই কোয়েশ্চেন গুলো আমরা অবশ্যই পড়বো, তাহলে সেটার জন্য আলাদা ভিডিও হবে, আলাদা তোমাদেরকে সেটার জন্য প্রিপেয়ার করা হবে। তো তখন তোমরা দেখবে যে টুকটাক আস্তে 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 তোমরা বুঝবে সেই জায়গাগুলো। তো খুব ইজি একটা চ্যাপ্টার, নেক্সট দিন কি চ্যাপ্টার স্টার্ট করব সেটা ভাবা যাবে, করব কিছু একটা। তো আস্তে 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 তোমাদের এই 9টা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো খুব একটা চাপের কিছু নেই, আমরা খুব তাড়াতাড়ি আরো ভালোভাবে ইজিলি কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো তোমরা ঠিকঠাক ভাবে ক্লাসগুলো দেখো, তোমরা যে কতটাকে ক্লাস দেখছো না দেখছো সেটাও কিন্তু আমার জানা আছে। তো তোমরা যদি দেখো কোনো স্টুডেন্ট ক্লাস দেখবে না, ভিডিও দেখবে না, কিছু দেখবে না, তারপরে আমাকে যদি এসে বলে ম্যাম এই জায়গাটার কোয়েশ্চেন বলুন কি, এই জায়গাটা বুঝতে পারছি না, তখন কিন্তু আমিও কিন্তু তাকে ইগনোরই করে যাব। তো অ্যাজ ইউজুয়াল তোমাদের প্রত্যেককে ভালোভাবে ক্লাস ফলো করতে হবে, কারণ ক্লাসের মধ্যে আমি অনেক কোয়েশ্চেন বলে দিই। তো তোমরা যদি না করো তাহলে কিন্তু সেটা তোমাদেরই লস, ঠিক আছে? তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা আমরা আজকে প্রথম ক্লাস 9 স্টার্ট করলাম, খুব তাড়াতাড়ি আমরা সেটা শেষ করব। তো তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে এবং কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ।